নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবার ওবিসিতে স্থগিতাদেশ, প্র্যাকটিক্যালি চালাকিতে স্থগিতাদেশ। রাজ্য সরকার চালাকি করতে গিয়েছিল। ওবিসির একটা সার্ভে, নাম কাস্তে সার্ভে, এত তাড়াতাড়ি কোনো কম্প্রিহেন্সিভ সার্ভে হতে পারে না। সমস্ত কমিউনিটির মধ্যে সার্ভে হতে পারে না। যারা আপনারা প্রতিবেদন দেখছেন, আপনাদের বাড়িতে ওবিসির কোনো সার্ভে হয়েছে যদি আপনারা কেউ ওবিসি ক্যাটেগরি আওতাভুক্ত থাকেন? অথচ রাজ্য সরকার আচমকা ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে দিয়ে 1.5 মাসের মধ্যে তার দ্রুত একটা সার্ভে রিপোর্ট অফিসে বসে তৈরি করিয়ে সেটা বিধানসভায় পেশ করে দিয়েছেন। স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয়েছিল এবং সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে গতকাল শুনানি ছিল, আজকে শুনানি ছিল জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে। দীর্ঘ শুনানি, গতকাল প্রায় 2 ঘন্টা, আজকেও প্রায় 1.5 ঘন্টা শুনানির পর জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্থা বুঝতে পেরেছেন সরকার চালাকি করছে, সরকার আবার একটা নির্দিষ্ট লক্ষ্যে ধাবিত হয়েছে এবং কলকাতা হাইকোর্টের যে রায়টা দেওয়া হয়েছিল সেই রায়ের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ চাইতে ছুটেছিল রাজ্য সরকার। সেখানে স্থগিতাদেশ হয়নি, তার শুনানি চলছিল, সামনের মাসেও তার শুনানি আছে। ফলত সেটাকে বাইপাস করে সুপ্রিম কোর্টেও বলেছে যে আমরা একটা ওবিসির সার্ভে করছি, কিন্তু কলকাতা আচমকা বিধানসভায় বিল এনে সেই ওবিসিটাকে জারি করে দেওয়ার চেষ্টা করছিল সমস্ত অ্যাডমিশন ক্ষেত্রে এবং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশন তো পরিষ্কার, আপনারা জানেন যে তোষণ এবং তুষ্টিকরণ। আমি দেখছিলাম যে প্রায় সব মিলিয়ে 77 না 78টা মুসলিম সম্প্রদায়কে সরাসরি এই ওবিসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেখানে দাঁড়িয়ে যে ব্যাপারটাই চ্যালেঞ্জ হয়েছিল এবং সেই চ্যালেঞ্জ করার পর সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার চাইতে গিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। আপনারা জানেন 2024-এর 22শে মে সেই রিপোর্ট বেরিয়েছিল, যেখানে জাস্টিস তপব্রত চক্রবর্তীর এই ডিভিশন বেঞ্চ দীর্ঘ শুনানির পর পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন 2010-এর পর যে সার্ভে যে কমিউনিটি তৈরি করা হয়েছে সেগুলোকে বাতিল বলে গণ্য হবে, কিন্তু যারা চাকরি পেয়ে গেছেন তাদের ডিস্টার্ব করা হবে না। কিন্তু এরপর থেকে এটা আর কেউ আর ব্যবহার করতে পারবেন না। 2010 পর্যন্ত যে 66টা কমিউনিটি আছেন সেই 66টা কমিউনিটি বলবৎ থাকবেন, আর এখন এইগুলো বাতিল হবে, নতুন করে সার্ভে করে তারপর যা করার করতে পারেন, কিন্তু এইগুলো ইনএফেক্টিভ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মানি না, এবং তারপর চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে স্টে চাইতে। সুপ্রিম কোর্ট স্টে দেয়নি, সুপ্রিম কোর্টে আবার শুনানি শুরু হয়, সুপ্রিম কোর্ট স্টে না দিয়ে শুনানি শুরু করে। ফলত রাজ্য সরকার এবার কী করবে? রাজ্য সরকারের টার্গেটটা ছিল মুসলিম তুষ্টিকরণ বা তোষণ। এটা তো পরিষ্কার ধর্মের ভিত্তিতে ওবিসির এই তালিকাটাকে তৈরি করার পরিকল্পনা এফেক্টিভ, সেটা বুঝতেই পারা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন। ফলত স্বাভাবিকভাবে সেটা নিয়ে আদালতে আলোচনা হচ্ছে, যে প্রসেসটা করা হয়েছে প্রসেসের মধ্যে জালিয়াতি হয়েছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন সেই রায়টাকে অমান্য করা হয়েছে। দীর্ঘ শুনানি হয় এদিন। সেই শুনানিতে এই রায়কে চ্যালেঞ্জ করেন সিনিয়র আইনজীবী সীতারামন, যিনি দিল্লি থেকে এসছেন, সুবীর সান্যাল, তিনি চ্যালেঞ্জ করেন, মাসুরি স্বরাজ, তিনি দিল্লি থেকে এই মামলায় অংশগ্রহণ করেন, আর বিক্রম বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে এই পুরো মামলাটার মধ্যে আছেন, কোঅর্ডিনেট করেছেন। 2 দিন ধরে দিল্লিতে ছিলেন, গত পরশু দিন দিল্লি থেকে ফিরেছেন, আজকে গতকালের মামলায় ছিলেন, আজকের মামলাতেও কলকাতা হাইকোর্টের শুনানি কক্ষে ছিলেন। ওদিকে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করেছিল যে 1.5 মাসের মধ্যে একটা ম্যানেজ করে একটা সার্ভেকে খাইয়ে দেওয়া। সেটা যে চ্যালেঞ্জ হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি, কিন্তু নামিয়েছিলেন অনেককে। নামিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সম্ভবত আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের পক্ষ থেকে নামিয়েছিলেন অভ্রতোষ মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট, তাঁকে নামিয়েছিলেন কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেলকে নামিয়েছিলেন, এবং তার সঙ্গে নামিয়েছিলেন সিনিয়র অ্যাডভোকেট তপন মুখার্জিকে। অর্থাৎ প্রাণপণে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন যদি ওবিসি মামলাটাতে এই যে চ্যালেঞ্জ করা হয়েছে এটাতে যাতে ইন্টারিম স্টে অর্ডার না হয়। শেষ পর্যন্ত ইন্টারিম স্টে অর্ডার হয়ে গেল। পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মনে করেছে যে কলকাতা হাইকোর্টের যে রায় ওবিসি মামলা বাতিলের জন্য দেওয়া হয়েছে সেটাকে লঙ্ঘন করা হয়েছে। ফলত যে বিজ্ঞপ্তিগুলো গত 4টে বোধহয় বিজ্ঞপ্তি এর মধ্যে রাজ্য সরকার জারি করেছে, সমস্ত বিজ্ঞপ্তিগুলোকে স্থগিতাদেশ দিয়েছেন, এবং সম্ভবত 31 জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকছে। এর মধ্যে সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে, তারপর কলকাতা হাইকোর্টেও এই বিষয়ে বাকি শুনানি হতে পারে। তো ফলত স্বাভাবিকভাবে ওবিসির ব্যাপারটা ঘেঁটে গেল রাজ্য সরকার, কোনো প্রয়োজন ছিল না। দেখুন, এই জালিয়াতি করার দরকারটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বোঝাবে? ধরুন গতকাল এবং আজকে কলকাতা হাইকোর্টে যে লড়াইটা হলো, সেই লড়াইয়ের পেছনে রাজ্য সরকারের প্রচুর অর্থ গেল।
এবার খেয়াল করে দেখুন যে দীর্ঘ শুনানি করে যে ওবিসি জালিয়াতি করেছেন সেটাও কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানি হয়েছে এর আগে 2024 22 মে যে রিপোর্টটা বেরিয়েছিল সেই শুনানিতেও শেষ পর্যন্ত অনেকগুলো শুনানিতে অ্যাডভোকেটরা অ্যাপিয়ার করেছেন, সেখানে একটা রাজ্য সরকারের খরচ হয়েছে। পরবর্তীকালে মানি না বলে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সেই মানি নার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার চাইতে গিয়েছিলেন। সেই শুনানিতেও রাজ্য সরকার আইনজীবীদের পেছনে খরচা করেছেন, বাঘা বাঘা আইনজীবী দাঁড় করিয়েছেন সুপ্রিম কোর্টে। পরবর্তীকালে সেই অর্ডারটার পরেও আপনার সুপ্রিম কোর্টে আরও কয়েকটা শুনানি হয়, সেই শুনানিতেও রাজ্য সরকার আইনজীবী দাঁড় করেন, সেখানেও অর্থ খরচ হয়। এদিকে আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সম্ভবত কপিল সিবাল, সম্ভবত আমি যদি ভুল না হই, জানিয়েছিলেন আমরা নতুন করে শুনানি সার্ভে করছি। সেই সার্ভে করাতেও আবার একটা খরচ, এবং এই জালিয়াতির সার্ভে যে সার্ভেটা করেছেন আবার এই 1.5-2 মাসের মধ্যে একটা সার্ভে হয় না। 10.5 কোটি মানুষের মধ্যে কম্প্রিহেন্সিভ সার্ভে করতে গেলে যে সময়টা দরকার, নিয়ম হচ্ছে এক্ষেত্রে 10 বছর অন্তর সার্ভে করতে হয়। তো সেই কম্প্রিহেন্সিভ সার্ভে 1.5 মাসের মধ্যে হয়ে গেল। ফলত স্বাভাবিকভাবে সেই সার্ভে করতে প্রচুর অফিসারকে লাগিয়ে অফিসে বসে সার্ভে করেছেন, সেখানেও একটা খরচা। একটা রাজ্য সরকার জালিয়াতি করতে কত কোটি টাকা খরচা করছে একটু কেউ ভেবে দেখেছে? আমি খালি এই দিকটা ভাবছিলাম যে দেখুন, ওবিসি মামলায় আগে জালিয়াতি করেছেন, ধরা পড়েছিল, বাতিল হয়েছিল, সেটা একটা দিক। সুপ্রিম কোর্টে স্টে পাননি, সেটা একটা দিক। সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে, সেটা একটা দিক। সুপ্রিম কোর্টে আবার নতুন করে বলেছেন আমরা সার্ভে করছি, সেটা একটা দিক। এগুলো তো এক একটা দিক, এক একটা পর্ব। আবার এই নতুন করে সার্ভের তালিকা নিয়ে এসে সরাসরি বিধানসভায় সেটাকে বিধানসভায় পেশ করা এবং তার একটা নোটিফিকেশান জারি করে দিয়ে সমস্ত অ্যাডমিশন প্রসেসটাকে চালু করে দিচ্ছেন। পোর্টাল আজ থেকে চালু হয়েছে, আপনারা জানেন, এবং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেও এই রোস্টারটাকে চালু করার চেষ্টা করা হচ্ছে। ফলত এই এন্টায়ার প্রসেসটা করতে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের কত কোটি টাকা গেল একটু ভেবে দেখুন তো। আমি এই দিকটা খালি ভাবছিলাম, যারা ওবিসি তাদের তো, ওবিসি কী ছিল 2010 সালের আগে 66টা কমিউনিটি, সম্ভবত আমি যদি ভুল না বলি 66টা কমিউনিটি ছিল, সব মিলে টোটাল ওবিসি ক্লাসের ক্যাটাগরির মধ্যে ছিল। তার মধ্যে মুসলিম ছিলেন 11টা কমিউনিটি, আর নন মুসলিম ক্যাটাগরি ছিল 55টা। অর্থাৎ 55টা ক্যাটাগরি নন মুসলিম ক্যাটাগরি, আর মুসলিম ক্যাটাগরি ছিল 11টা 2010-এর আগে। এবার 2010-এর পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এলেন, এসেই সেই সংখ্যাটাকে প্রচুর বাড়িয়ে দিলেন এবং প্রচুর মুসলিম ক্যাটাগরিকে ঢুকিয়ে দিলেন। তো সন্তুষ্টিকরণের অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন, এটা সবাই আমরা জানি। এবার 2025-এ এই তাড়াহুড়ো করে সুপ্রিম কোর্টে জানালেন আমরা সার্ভে করছি, জ্বালাগিরা করতে গিয়েছেন, বুঝেছিলেন যে সুপ্রিম কোর্টে হারবেন, সেই জন্য তাড়াহুড়ো করে যে সার্ভেটা করতে গেলেন। সেই সার্ভে করার পরে দুটো যে রিপোর্ট বার করলেন, সেই রিপোর্টের স্ট্যাটিস্টিক্সটা আপনাদের কাছে দিচ্ছি। পার্ট 1-এ টোটাল ওবিসি ক্লাস করলেন 51টা। সেই 51টার মধ্যে মুসলিম ক্যাটাগরি ঢোকালেন 46টা। ভাবতে পারেন, 51টা ক্যাটাগরিকে ওবিসির মধ্যে ঢোকালেন, তার মধ্যে 46টা ক্যাটাগরি হচ্ছে মুসলিম, আর নন মুসলিম ক্যাটাগরি হচ্ছে 5টা। 46টা মুসলিম ক্যাটাগরি, নন মুসলিম ক্যাটাগরি 5টা। পার্ট 1 সেটাতে মানে টোটাল পার্সেন্টেজ অফ মুসলিম ক্লাসেস আমরা হিসেব করে দেখছিলাম প্রায় 90%। পার্ট 1-এ 90% মুসলিম ক্যাটাগরিতে ঢুকিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্ট 1-এ। আচ্ছা, দ্বিতীয় ওবিসি পার্ট 2 আবার বোধহয় 24শে মে না 25শে মে এটা বার করেছেন, আবার 27শে মে পার্ট 2 বার করলেন। সেখানে টোটাল ওবিসি ক্লাসেস 25টা ক্যাটাগরিকে ইনক্লুড করলেন। সেই 25টা ক্যাটাগরির মধ্যে মুসলিম ক্যাটাগরি ইনক্লুড করলেন 21টা, আর নন মুসলিম ক্যাটাগরি এন্ট্রি করলেন 4টে। তার মানে হচ্ছে প্রায় 84% মুসলিম ক্যাটাগরি ইনক্লুড করলেন পার্ট 2 ওবিসিতে। তাহলে কি দাঁড়ালো? ওবিসি পার্ট 1-এ দাঁড়ালো 90% মুসলিম ঢুকলেন, আবার পার্ট 2-তে ঢুকলেন 84%। স্বাভাবিকভাবে সমস্ত বিষয়টা আলোচনা হলো, কোর্টে আদালতে এলো, আর রাজ্য সরকার বলার চেষ্টা করলেও ধর্মের ভিত্তিতে হচ্ছে না, কিন্তু এ তো পরিষ্কার ধর্মের ভিত্তিতে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোষণ এবং তুষ্টিকরণই ধাক্কা খেলো, আমি এভাবেই বলবো, এবং চালাকিটা ধাক্কা খেলো। আজকে এইটা করে দেখুন, এইটা করতে গিয়ে ওবিসির মধ্যে 7%, 10%, 7% আগে ছিল, আবার নতুন করে 10% ঢোকাতে গিয়েছেন, এই 17% ঢোকাতে গেলেন। এখন বলবৎ কী হবে? এখন সমস্ত অ্যাডমিশন থেকে রিক্রুটমেন্ট সমস্তই 7%, কোনো রিক্রুটমেন্ট বা অ্যাডমিশনের স্টে নেই। ওই 2010 সালের আগে যাদের ওবিসি ক্যাটাগরি অন্তর্ভুক্ত, যাদের সার্টিফিকেট ওই 2010 সালের আগের ক্যাটাগরি ভিত্তিতেও পরবর্তীকালে পেয়েছেন,
তারা সবাই কিন্তু ওবিসির সুযোগটা পাবেন অ্যাডমিশনের ক্ষেত্রে বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এটা রাজ্য সরকারকে বারবার ওয়ার্নিং দিয়েছে। সাম্প্রতিককালে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে এমন একটা মামলা হয়েছিল, যে মামলাটায় যেখানে বোধহয় কোঅপারেটিভ কমিশন সেখানেও এই রাজ্য সরকারের আইনটাকে এই কলকাতা হাইকোর্টের নির্দেশটাকে অমান্য করার চেষ্টা হয়েছিল, মামলা হয়েছিল। তারপর চিফ সেক্রেটারি মনোজ পান্তকে ডেকে পাঠিয়েছেন, তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তিনি সরি স্যার একটা বোঝাবুঝির ভুল বলে কোনো রকমের ক্ষমা চেয়ে নিয়ে বেঁচে গিয়েছেন। কিন্তু আবার নতুন করে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের অর্ডারটাকে ভায়োলেট করার চেষ্টা করলেন। পরিস্থিতি এখন যেদিকে গেল, কোথায় গেল? তাহলে কি সুপ্রিম কোর্টে এই ডিভিশন বেঞ্চের রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে যাবে? সুপ্রিম কোর্টে তো গিয়ে বসে আছেন, সুপ্রিম কোর্ট তো মূল মামলা শুনানি হচ্ছে। আবার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কী করতে যাবেন? আবার পয়সা খরচা করে যেতে পারেন, কিন্তু দাঁড়াবে না তো। সুপ্রিম কোর্ট তো বলবে আপনাদের মূল মামলা শুনানি হচ্ছে, আবার এখন এসছেন কেন? ফলত মূল মামলাটাই এতেই যাবে। রাজ্য সরকার এখন বিপদে পড়েছেন। আসলে অতি চালাকির গলায় দড়ি বলে না, সেইটা। কিন্তু ভালো করে ভেবে দেখুন, এই এন্টায়ার জালিয়াতির প্রসেস করতে গিয়ে এই পার্টিকুলারলি এই 2025-এর এই পার্টে এই মে মাসে যে নোটিফিকেশান করেছেন, তাতে পার্ট 1-এ 90% মুসলিমকে ঢোকাতে গিয়ে, পার্ট 2-তে 84% মুসলিমকে ঢোকাতে গিয়ে এন্টায়ার ওবিসি ক্যাটেগরিটা ঘেঁটে গেল। যারা হিন্দু হোক, যারা মুসলিম হোক, যারা ওবিসির মধ্যে আছেন, তাদের জীবনটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন না। কোটি কোটি টাকা তো খরচা করলেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে কোটি কোটি টাকা খরচা করলেন। মুখটা পুড়ল নবান্নের, মুখটা পুড়ল সরকারের। কিন্তু এই সরকারের তো পোড়া মুখ, ফলে তো বারবার মুখ পুড়লেও এই সরকারের কিছু এসে যায় না। আমি আজকের এই প্রতিবেদনে এই পর্বে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাব, যিনি বিক্রম বন্দ্যোপাধ্যায় এই আইনি লড়াইটা নিয়ে দীর্ঘদিন ধরে এই লড়াইয়ের মধ্যে আছেন। গত দুদিন আগে দিল্লিতে বসছিলেন, অ্যাডভোকেটদের প্লিট করেছেন। আজকে সফলতার সঙ্গে হাসি মুখে হাইকোর্টের ওই ঘর থেকে যখন বেরোলেন, আমরা সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম। কি বললেন পুরো বিষয়টা নিয়ে? হ্যাঁ, আজকে স্থগিতাদেশ দিল। 8 মে 8 মে 2025 এর যে নোটিফিকেশন, 27 জুনের নোটিফিকেশন দুটো, আর 3 জুনের নোটিফিকেশন দুটো, এর উপরে কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। 100 পয়েন্ট রোস্টারের নোটিফিকেশনের উপর। হ্যাঁ, কি বলেছেন বিচারপতিরা, একটু যদি সংক্ষেপে বলেন। দেখুন, এই যে নোটিফিকেশন গুলো বেরিয়েছে, বেসিক্যালি আমি বারবারই আমরা যে অভিযোগটা করে আসছিলাম যে পুরো পপুলেশন সার্ভে না করে এই সার্ভেটা একটা আগের বার হলো 6 মাসে সার্ভে, এবারে 1.5 মাসে 140টা কমিউনিটি সার্ভে হয়ে গেল। এটি কি করে সম্ভব? ভারতবর্ষের যা জনসংখ্যা, তাতে তো এটা কোনোভাবেই সম্ভব না। এবং একটা 1/2012 রয়েছে, সেটা কিছু পোর্শন সেটা রয়েছে, কিন্তু একটা তো বেঁচে রয়েছে। তাহলে গভর্নমেন্টের এক্সিকিউটিভ নোটিফিকেশন করার পাওয়ারটা নেই, এককে আইদার রিপিল করতে হবে, সেখানেও একটা বেআইনি কাজ হয়ে বসে। এগুলোকে সব কনসিডার করে এবং যে হারে অ্যাডমিশন এবং দিয়ে দিচ্ছে মামলা পেন্ডিং থাকাকালীন, আবার 7 থেকে 17% করে দেওয়া হলো। সেই কারণেই নোটিফিকেশন গুলোর উপর স্টে দিয়েছে। 17টা এখন কমে 7% আবার যেটা আছে সেটাতে হবে। কোর্ট অ্যাডমিশন, আবারও আপনাদের মাধ্যমে জানাচ্ছি, কোর্ট অ্যাডমিশন এবং রিক্রুটমেন্টের উপরে কোনো স্টে দেয়নি। ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার বন্ধ করে রেখেছে। ইচ্ছাকৃতভাবে একটা শয়তানি করতে গিয়েছিল। কবে পর্যন্ত স্টে অর্ডার এটা? 31শে জুলাই পর্যন্ত। 31শে জুলাই? হ্যাঁ। ইন্টারিম পিরিয়ডে এরপরে কি এইটা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার? দেখো, রাজ্য সরকার যেতে পারে, আমরা প্রস্তুত আছি। সুপ্রিম কোর্টে তো শুনানি আছে ওবিসি নিয়ে, কবে সেটা জুলাই মাসে হলে রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টে কি এই অর্ডারে স্টে অর্ডার করাতে পারেনি। হ্যাঁ, যে নোটিফিকেশন গুলো সেট অ্যাসাইড হয়ে গেল, সেই নোটিফিকেশনকে আবার রিভাইভ করিয়ে দেওয়ার মতন কাজটা হয়ে গেল না। ঠিক ঠিক, সুপ্রিম কোর্টে যাওয়ার কিন্তু আর মুখ থাকলো না রাজ্য সরকারের, বাস্তবটা যেটা। কারণ সুপ্রিম কোর্ট রাজ্য সরকার শুধু আসল কাজ না করে শুধু কোর্টেই দৌড়ে বেড়ায়। বলতো আজকে কে লড়লেন, আপনাদের দিক থেকে কে লড়লেন? বাঁশরী স্বরাজকে দেখছিলাম লড়ছিলেন, আর কে ছিলেন? সীতারাম সিনিয়র অ্যাডভোকেট উনি ছিলেন, বাঁশরী স্বরাজ ছিলেন এবং সুবীর সান্যাল ছিলেন। আর ওদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভ্রতোষ মজুমদার, এবং রাজ্য সরকারের হয়েছিলেন হলো অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, এবং আরেকটি মামলায় আইনজীবী ছিলেন তপন মুখোপাধ্যায়। কিশোর দত্ত এবং তপন মুখোপাধ্যায়। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে আজকে প্লিড করেছেন? হ্যাঁ, অনলাইনে প্লিডিং করেছেন, উনি অনলাইনে ছিলেন। আচ্ছা, আলটিমেটলি স্টে অর্ডার হয়ে গেল টিল 31 জুলাই। আমার লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, এরপর অ্যাডমিশনের ক্ষেত্রে এটা এই পোর্টাল খুলেছে আজ থেকে, তাহলে রাজ্য সরকার কি করতে পারে?
মানে কি করতে পারে? দেখুন, এই অ্যাডমিশনে এই যে সংরক্ষণ আছে, এই সংরক্ষণে অ্যাডমিশন হবে না। যদি কেউ নেয় তাহলে সেটা বেআইনি। হ্যাঁ, যেটা এই যে রোস্টারটা সেটিসাইড হয়ে গেছে, এর উপর অ্যাডমিশন হবে না, সম্ভবই না। এটা জোর করে রাজ্য সরকার করবো বললে তো আরো কিছু মানুষকে বিপদে ফেলে দেওয়া। ঠিক। কেন রাজ্য সরকার 2001-এর রস্টরে কেন রাজ্য সরকার 2001-এর রস্টরে করবে না? হ্যাঁ 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 হ্যাঁ, কেন 2001-এর রস্টরে করবে? সেই প্রশ্নটা কেন উঠবে না? ঠিক। অ্যাডমিশন তো কোর্ট আটকায়নি। অ্যাডমিশন তো কোর্ট আটকায়নি, কোর্ট রিক্রুটমেন্ট প্রসেস আটকায়নি। আগের রোস্টারের ভিত্তিতে হবে, যাতে 7% রিজার্ভেশন ছিল 66টা। তাতে যদি ইকোনমিক্যালি উইকার সেকশনটাকে ইনক্লুড করবে। না, ইকোনমিক্যালি উইকার সেকশনকে কিভাবে ইনক্লুড করতে পারি সেটা আলাদা করে? যেটা 100 পয়েন্ট রোস্টার আছে তার মধ্যে কিছু ইকোনমিক্যালি উইকার সেকশনটাতে মার্ক করে দেবে। এই 7%ই থাকবে, কিছু ইকোনমিক্যালি উইকার সেকশন ঢুকবে। ফলে তো আজকে মানে শেষ পর্যন্ত রাজ্য সরকারের হাতে আর কোনো অল্টারনেটিভ কিছু থাকলো না, তাই তো? আর কোনো অল্টারনেটিভ নেই এখন। গায়ের জোরে করতে গেলে সেটা আবার কোর্টে আটকে যাবে।